আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আনিকা সঞ্জিতা ইসলাম আজকে পুরো সেশনে আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকবো। অ্যাক্সেস প্রতিনিয়তই নতুন নতুন সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়, তেমনি আজকে নতুন একটি সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের গেস্ট গুলনেওয়াজ বেগম ম্যাম। ভালো আছেন? হ্যাঁ, আছি। ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সেশন হচ্ছে অ্যানাটমি প্রিপারেশন কিভাবে নেওয়া যায় এবং এমব্রায়োলজিতে বেশি ফোকাস করে সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, এইভাবে নিজেকে প্রফের জন্য প্রস্তুত করে নিজের প্রফকে আরো সুন্দর করে তোলা যায়, সেই ব্যাপারেই আজকে ম্যাম আমাদের কিছু সাজেশন দিবেন। ম্যাম, প্রথমেই জিজ্ঞেস করব যে আমাদের ফার্স্ট প্রফে তিনটা সাবজেক্ট থাকে, অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। এর হুম, মধ্যে দেখা যায় যে অ্যানাটমি নিয়ে একটা বিশাল ভীতি থাকে, যে অ্যানাটমি ভাস্ট একটা টপিক, ভিসেরা এবং হুম, রিটেন থাকছে, ভাইবা থাকছে, তারপর সিস্টেমিক এমব্রায়োলজি, জেনারেল হুম, এমব্রায়োলজি, এরকম অসংখ্য টপিক থাকে। তো সেই হুম। ক্ষেত্রে এমব্রায়োলজি বা অ্যানাটমি এই পুরোটাকেই সহজভাবে কিভাবে পড়া যায়? আচ্ছা, আমি বলবো কথা। আমার কথাগুলা হয়তো সবার খুব ভালো লাগতে নাও পারে। হ্যাঁ? বাট আমি আমি যেটা ফিল করি আমি সেটাই বলবো। ঠিক আছে? আমার মতো করে আমি বলবো যে অ্যাকচুয়ালি অ্যানাটমি, হ্যাঁ, কোর্সটা অনেক বড়। সেটা ঠিক। ঠিক আছে, কোর্সটা অনেক বড়, টাইমও আমাদের একটু কম। হ্যাঁ, তো সেক্ষেত্রে মেডিকেলে তো যারা ঢুকবে তারা জানবেই যে আমাকে অনেক পড়তে হবে গিয়ে, তাই না? আমাকে অনেক পড়াশোনা এটা জেনেই কিন্তু সে ঢুকবে। হ্যাঁ, এটা অন্য পড়ার মানে ওয়ার্ল্ডে যত সাবজেক্ট আছে সবচেয়ে বেশি পড়তে হয় কিন্তু মেডিকেল কলেজে। এটা সবাই জানে এবং তাদের প্যারেন্টসদেরও জানা উচিত, তাদেরও জানা উচিত, জেনেই তারা ঢুকে। এখন ফার্স্ট ফেজে যে তিনটা সাবজেক্ট আছে তার মধ্যে অ্যানাটমি হচ্ছে সবচেয়ে ভাস্ট। হ্যাঁ, অ্যানাটমি সবচেয়ে ভাস্ট। কঠিন আমি বলবো না, কঠিন না। হ্যাঁ, একেবারেই কঠিন না। কিন্তু ভাস্ট, যার কারণে অ্যানাটমিকে সময় দিতে হবে একটু বেশি ন্যাচারালি, যেহেতু এটা বেশি সিলেবাস। আর এটা মানে পড়তে হবেও বেশি। আর যেটা হচ্ছে ভয়, ভয়টা কেন লাগে আমি বলি। অনেকগুলা কথা বলতে হবে এখানে, এত সময় আমি পাবো কিনা আমি জানি না। মানে ভয়টা লাগে এই জন্য যে আমাদের স্টুডেন্টরা, আমাদের বাচ্চারা, সোজা কথা, হ্যাঁ, যারা আজকাল যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এ লেভেল হোয়াট এভার যেটা দিয়েই তারা ঢুকে, সত্যি কথা, তারা একটু স্পুন ফেড হয়েই আসে। হ্যাঁ, তো এখন হয় কি যে আমি যদি মনে করি যে আমি ঢুকে এগুলা 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 মুখস্থ করে ফেলতে হবে, না, মুখস্থ করতে হবে না। অ্যানাটমি মুখস্থ করার কিছু না, এটা খুব ভুল একটা কথা। হ্যাঁ, এটা বুঝে পড়তে হবে। বুঝে পড়লে, ইন্টারেস্ট নিয়ে পড়লে, এবং যদি প্রথম থেকেই আমি মনে করো একটা টপিক পড়ছি, সেটা আমি রিলেট করে ফেলতেছি, হ্যাঁ, তাতে কিন্তু আমার ইন্টারেস্টও লাগবে, আমার ভয়টাও কেটে যাবে। সুতরাং এটা আমি মনে করি না যে ভীতি মানে কঠিন তো নাই, ভয় পাবার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, তবে সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। হ্যাঁ, জি ম্যাম। আর ম্যাম, অ্যানাটমি পড়ার সময় দেখা যায় যে অনেকগুলো রাইটার্স এর বই থাকে, বিশ্রাম সিং, একে দত্ত। সেই ক্ষেত্রে একাধিক বইকে একসাথে কোরিলেট করে কিভাবে পড়বে বা বইগুলো কিভাবে গুছিয়ে পড়লে সহজ হয়? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি আমাদের সময় তো আমরা বাইরের বই পড়েছি। আমরা তো কানিংহাম পড়েছি, আমরা গ্রেও পড়েছি, হ্যাঁ, আমরা লাস্ট পড়েছি। তারপরে আমরা আরো 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 বই পড়তাম। আমরা আমাদের সময় তো ইন্ডিয়ান বই ছিল না। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে মনে করো এখন তো প্রফের সময়, এখন তো আর এটা বলে লাভ নাই। যেটা শুরু থেকেই হয় যে ধরো একটা টপিক আমি পড়ছি, আমি একটা কার্ড ধরে পড়ছি, একটা টপিক পড়ছি, সেই টপিকটাই তুমি যেহেতু কয়েকটা বইয়ের কথা বললা সেই জন্য বলছি, সেই টপিকটাই, সে ফর এক্সাম্পল আমি থোরাসিক ওয়াল পড়ছি, আমি থোরাসিক ওয়াল চারটা বই খুলে, তিনটা বই খুলে নিয়ে বসলাম, এই বইটা একবার পড়লাম, এই বইটা একবার পড়লাম, এই বইটা একবার পড়লাম, তাহলে নলেজটা, কনসেপশনটা হয়।
একটা বই পড়ে কনসেপশন হয় না। হ্যাঁ, তা আমাদের তো সময় কম, হয়তো আমরা এতটা সময় দিতে পারি না। তারপরে যতটুকু পারা যায় আর কি, সেই জন্যই প্রথমে বললাম যে অনেকটা সময় দিতে হবে থ্রু আউট দ্য হোল 1.5 years। এই আর ম্যাম কিছু। আমাদের যখন, জি ম্যাম, হ্যাঁ। যখন কার্ড এক্সাম হয় তো সেই সময় হুম। দেখা যায় যে অনেকগুলো টপিক থাকে একসাথে। হুম। যদি মানে থোরাক্স কার্ড থাকে সেক্ষেত্রে তো অনেক ভাস্ট সিলেবাস। তো সেই রকম ক্ষেত্রে একসাথে সবকিছুকে মানে রিভিশন ফাস্ট কিভাবে দেওয়া যায়? না, একবার যখন মনে করো আইটেম গুলো হয়ে গেছে, তখন তো আইটেম হয়ে গেছে, আইটেমের সময় কিন্তু বেশি করে পড়ে নিতে হয়। আচ্ছা যাক, সেটা হয়ে গেছে, কারণ কারণ একদম ফাইনালি সবকিছু রিভাইজ করা ইজ টু টাফ। সেটা রেসিডিউ থেকেও পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, আমি বলবো এটা। আচ্ছা, তারপরেও বলছি রিভিশনটা কিভাবে দেওয়া যায়। তখন অ্যাকচুয়ালি ওই আর হার্ড পার্ট আলাদা, সফট পার্ট আলাদা করে না। এখন তো বোর্ড 1 বোর্ড 2, তো বোর্ড 1 বোর্ড 2 এর মধ্যেও ওই বোনস গুলো আর ভিসারা গুলো একসাথে নিয়ে পড়াটাই বেটার। এটার সাথে এটা মিলায়, এটার সাথে এটা মিলায়। হ্যাঁ, যে এই বোনস গুলা, এই তো রাক্সের বোনস গুলো এভাবে থাকে, লাংটা কোন জায়গা থাকে, হার্টটা কোন জায়গা থাকে, স্টার্নামের কোন জায়গা থাকে, বডি দেখতে হবে, স্কেলিটন দেখতে হবে। সো মেনি টুলস, এটা না দেখলে মনে থাকবে না। হ্যাঁ, ছবি দেখতে হবে বেশি বেশি করে। ম্যাম আমাদের তো সামনে হচ্ছে যে প্রফ এক্সাম, ফার্স্ট প্রফ এক্সাম আসতে যাচ্ছে সামনে নভেম্বরে। তো ম্যাম এই হুম। লাস্ট মোমেন্টে আমাদের তো অলমোস্ট সব কার্ডই দেখা যায় যে মেডিকেল কলেজগুলোতে সাথে বা লাস্ট কার্ডটা রানিং চলছে। তো পরবর্তীতে এই কার্ডটা যখন শেষ হবে, টার্ম শেষ হবে, এরপর এই সবগুলো কার্ড প্রায় দেখা যায় যে 5 থেকে 6টা কার্ড থাকছে। এই কার্ড গুলো আসলে কোন সিকোয়েন্সে সাজিয়ে পড়তে হয়, মানে কোন কার্ডটা আমি আগে পড়বো বা কোন কার্ডটা আমি পরে পড়বো, এখন এটা তো কিভাবে এখন বুঝবো? তো হ্যাঁ, এটা নিয়ে আমি ভাবছিলাম আর কি। আমি তোমাদের কোয়েশ্চেন গুলো দেখেছি তো, তো আমি ভাবছিলাম এখন যেহেতু সব শেষ হয়ে গেছে, সে কারণে আমার মতে আমার মতে আমরা উপর থেকে শুরু করি, ব্রেন আইবল থেকে শুরু করি। ব্রেন আইবল, তারপর হেড নেক, তারপর থোরাক্স, তারপর সব এক্সট্রিমিটি, তারপর অ্যাবডোমেন, তারপর ইনফেক্সিমিটি, এভাবে যাই। এভাবে গেলে এখন ভালো হবে। শুরুতে তো আমরা এইভাবে করতে পারি নাই, কারণ আমাদের কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। তো আমরা ওইভাবে সিলেক্ট করেছি, যেহেতু হার্টটা সেন্ট্রালি আছে, সেন্ট্রাল থোরাক্স দিয়ে শুরু করি। হ্যাঁ, কারণ ব্লাড ভেসেল তো আসতেছে, এক্সট্রিমিটি করতে গেলে ব্লাড ভেসেল আসবে, সেই কারণে। বাট আমার মনে হয় এখন ব্রেন আইবল দিয়ে শুরু করাটা বেটার, আমার মতে আর কি। হুম। জি ম্যাম। আর এখন যখন আমরা রিভিশন দিব তো দেখা যায় যে যখন আইটেম থাকতো বা কার্ড থাকতো তখন একটা টপিক অনেক ভাস্ট পড়া যেত, কিন্তু হুম। এই মুহূর্তে তো অতটা সময় থাকে না বা এক্সামের আগ মুহূর্তে টাইমটা থাকে না। তখন আসলে বইয়ের কোন কোন জায়গাগুলো বেশি ফোকাস করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু বইগুলো তোমাদের পড়া আছে, বইয়ের মেইন জায়গায় নিশ্চয়ই দাগানো আছে। হ্যাঁ? মেইন জায়গায় দাগানো আছে। আমরা তো দাগিয়েই পড়ি না? তো আমার কথা হচ্ছে, এখন যখন আমরা রিভাইজ করব, আমরা এমনভাবে রিভাইজ করব যাতে আমাদের গ্রস মিস্টেক না হয়। হ্যাঁ? হ্যাঁ। আমরা খুব ডিপের একটা কিছু যদি ভুলেও যাই, আমি তো ফেল করব না। কিন্তু আমি যদি লাং এর এপেক্সই দেখাতে না পারি, তাহলে তো আমি আর পাস করি না। হ্যাঁ, বা বেসটা না দেখাতে পারে, বেসে এগুলা জিনিসকে আমরা ফোকাস দিব, যে এই জায়গাগুলো যেন আমাদের ভুল না হয়। হ্যাঁ, এখন তো মনে করো একেবারে একদম ইন্টেরিয়ারে ঢুকা যাবে না, মানে ঢুকার হয়তো সময় থাকবে না সবকিছু। তো আমরা গ্রস গুলাতে বেশি দিব। হার্ট করতে গেলে আমরা হার্টের এপেক্স, বেস, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রুভস গুলা জিজ্ঞেস করি, কোনারি সালকাস জিজ্ঞেস করি, কন্টেন্ট জিজ্ঞেস করি। এগুলো করে করে তারপরে ভিতরে ঢুকি, ফ্লোটা জিজ্ঞেস করি। ফ্লোটাও গ্রসের মধ্যে পড়তেছে, যে কোন চেম্বার থেকে কোনটা যাচ্ছে, কোনটা থেকে কোনটা আসতেছে, এটসেট্রা এটসেট্রা। তো এভাবে পড়বো আর কি। হ্যাঁ, পড়তে পড়তে বোঝা যায় যে এটা ইম্পর্টেন্ট, এটা আনইম্পর্টেন্ট। পড়তে হবে বেশি করে। হ্যাঁ। ম্যাম আর আমাদের যখন প্রফ এক্সাম হবে বা হুম। টার্ম, এগুলোতে দেখা যায় যে রিটেনটা আলাদা দিনে এক্সাম হচ্ছে, ভাইভাটা হুম। আলাদা দিনে হচ্ছে। হুম। তো হুম। রিটেনের কোয়েশ্চেন গুলো কমন পাওয়ার জন্য আসলে কোত্থেকে আচ্ছা, পড়তে হবে আমি বা কোন বই? আমি হচ্ছে আমি ভাইভার ব্যাপারটা বলি, যে ভাইভাটা আমি খুব একটা কমন হোক বা ভাইভা একটা কমন হবে, এটাতে আই ডোন্ট বিলিভ অ্যাকচুয়ালি। হ্যাঁ, কেউ কেউ কি আসতে চাচ্ছে? আচ্ছা, বাট আমি রিটেনটা তোমরা যেটা করবা, সব স্টুডেন্টদেরকে আমি যেটা বলি, যে তোমরা 5 to 10 ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করো, রিটেন কমন চলেই আসে।
5 to 10 years এর কোয়েশ্চেন গুলা যদি আমরা সলভ করি, যদিও নতুন সিস্টেমে এখন আমরা 2000 কত থেকে আমাদের জানি নিউ কারিকুলাম চলে আসছে বোধহয় 14, 15, 16, 17, 3টা 4টা ব্যাচ হবে। হ্যাঁ, 3টা 4টা ব্যাচ হবে। এর আগে তো ওল্ড কারিকুলাম ছিল। তো নিউ কারিকুলামের 3-4 বছরের কোয়েশ্চেন আমরা সলভ করি, আর ওল্ডেরও কিছু করি, কারণ অনেক কিছু কিছু তো ওল্ড থেকেও নেওয়া হয়। হ্যাঁ, এই আর কি। ম্যাম এমসিকিউ বা সিঙ্গেল বেস্ট অ্যান্সার এগুলোতে মানে কমন পাওয়ার জন্য বা ওগুলোতে মার্কস কিভাবে গেইন করা যায়? এমসিকিউ তো এমসিকিউ তো স্টুডেন্টরা যাই হোক এই তো করে। এটা অ্যাকচুয়ালি পড়া থাকতে হবে, পড়া থাকতে হবে। পড়া থাকলে এমসিকিউটা ইজি হয়ে যায়, বেশি করে পড়া থাকে। কারণ আলাদা করে তো আর এমসিকিউ বই নাই, একটা বই আছে সেটা এত বেশি ভালো না। পড়া থাকতে হবে সোজা কথা, এমসিকিউর জন্য, এসবি এর জন্য। অ্যানাটমিতে এসবিওটা একটু ইয়ে হয়ে যায়, হার্ড হয়ে যায়, আমাদের প্রশ্ন করতে একটু কঠিন হয়, কিন্তু তাও আমরা করতে পারি। হ্যাঁ, করতে পারি। তো পড়া থাকতে হবে আর কি, এই। আর ম্যাম আমাদের কোয়েশ্চেন গুলোতে রিটেনে আসে যে ড্রয়িং লেভেল বা ডায়াগ্রাম বেসড কিছু হ্যাঁ, কোয়েশ্চেন থাকে। ড্রয়িং লেভেলটা আমরা যেটা বলি, আমি এটা বলছিলাম, এটা তোমাদের এখানে একটা আসছিল যে ড্রয়িং লেভেলটা কিভাবে, এটা আমি যেটা মনে করি স্কেমেটিক ড্রয়িং আমরা করি। হ্যাঁ, স্কেমেটিক ড্রয়িং মানে আমি যা বুঝেছি তা, আমি তো ছবি আঁকতে পারবো না। ছবি বলতে আমি মিন করতেছি বইয়ের মধ্যে নিটারে যে ছবি আছে সেই ছবিটা তো আমি দিতে পারবো না, আমার পক্ষে সেটা আঁকা সম্ভব না। তা আমি আমি যেটা বুঝলাম, হ্যাঁ, যেমন মনে করো আহ, একটা 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 ব্লাস্টোসিস্ট আঁকতে দিল। হ্যাঁ, তো আমি তো জানি যে এরকম একটা গোল হবে, তাই না? চারপাশে কিছু সেল থাকে, মাঝখানে কিছু সেল থাকে, ইনার সেল মাস, আউটার সেল লেয়ার, মাঝখানে সিস্ট। এইভাবেই আমি অনুশীলন করব। তারপর আরেকটা যেরকম স্টুডেন্টরা যেটা ভুল করে হিস্টোলজিতে, যেরকম ইয়েতে কি বলে লিভারের স্লাইড যখন আসে, তো আমরা জানি যে নলেজটাকে কাজে লাগাবো, যে হেক্সাগোনাল হেপাটিক, ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল হেক্সাগোনাল, হেক্সাগোনাল একটা আঁকবো, মাঝখানে একটা সেন্ট্রাল ভেন একটা গোল্লা দিব, সেলগুলা ল্যামিনার মতো করে থাকে, ওয়ান সেল লেয়ার ঠিক লম্বা লম্বা করে ল্যামিনা দিব, মাঝখানে জায়গাটা সাইনোসয়েড। এটা স্কিমেটিকই হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, নিজের নলেজটাকে কাজে লাগিয়ে ছবিগুলো অনুশীলন করবো, সোজা কথা। পাশে একটা বই রাখতে পারি, এই। আর ম্যাম এটা স্টুডেন্টদের আরো একটা ভীতির জায়গা থাকে যে হিস্টোলজি, যে হ্যাঁ, হিস্টোলজিতে স্লাইড কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে সেটা ডেসক্রাইব করব, তো সেক্ষেত্রে হ্যাঁ, হিস্টোলজিতে আজকাল নিজেকে আরো আজকাল আর ডেসক্রিপশনটা নিয়ে এত ইয়ে করে না, কয়েকটা পয়েন্ট লিখতে বলে। হিস্টোলজিটাও বুঝার ব্যাপার আছে, হ্যাঁ, যে আমরা যে সবকিছুই বুঝার ব্যাপার। আমরা যে স্লাইডটা করি, আমরা তো টিস্যু সেকশন নেই। এখন মনে করো টেস্টিস, টেস্টিসে তো কতগুলো সেমিনিফেরাস টিবিউল থাকে, তাই না? এরকম 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 করে এক একটা লোবিউলে। তো আমরা ক্রস জি ম্যাম। সেকশন যখন নিব, তখন কি দেখবো? কতগুলা গোল্লা গোল্লা দেখবো না? কতগুলা জি গোল্লা ম্যাম। গোল্লা 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 দেখবো তো। তো আমরা জি। ওই নলেজটা কাজে লাগাবো, যে আমি একটা টেস্টিসের সেকশন আমি চিনার সময়ও, যখন মাইক্রোস্কোপে দেখছি, প্রথম কথা হচ্ছে আমাকে মাইক্রোস্কোপ ফোকাস ভালো মতো জানতে হবে। এটা নিয়ে কিন্তু স্টুডেন্টরা, তাদের খুব ভীতি, তারা মাইক্রোস্কোপ হ্যান্ডেল করতে পারে না। হ্যাঁ, এটা তাদের শিখতে হবে হাতে কলমে প্র্যাকটিক্যালি। হুম, শিখে তারপরে ওইটা ধরো ফোকাসটি আছে, যেটা ফোকাসটি থাকে, আজকাল তো নিচের অত বেশি করতে হয় না, গোল গোল স্ট্রাকচার দেখতেছি আমি। হ্যাঁ, তো এটা টেস্টিস সেল দিয়ে লাইন করা থাকে। হ্যাঁ, বা ডিফারেন্ট টাইপ অফ স্পার্মাটোজেনিক সেল থাকে। তারপরে আমি যখন থাইরয়েড দেখবো, থাইরয়েডে কি দেখবো? কতগুলা গোল, থাইরয়েডে তো কতগুলা গোল গোল ফলিকলস থাকে। হুম, এভাবে আমি নলেজটাকে কাজে লাগাবো, যে কিভাবে থাকতে পারে। যেমন আমি যেটা একটু আগে বললাম, হেপাটিক ক্লাসিক্যাল লোবিউল অফ দ্য লিভার, সেরকম আমরা দেখবো আর কি। হ্যাঁ, এই টাইপের। আর আরেকটা কোয়েশ্চেন এখানে আসছে যে কিভাবে সহজ করা যাবে স্লাইড চিহ্নিতকরণ, এটা তো আমি বললাম। আর ভাইবার জন্য রিসার আর না হিস্টোরিসার প্র্যাকটিসের জন্য কি 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 রিসোর্স ব্যবহার করা যেতে পারে? রিসোর্সের কথা আমি বলছি স্লাইড, মাইক্রোস্কোপ হ্যান্ডলিং,
আর ছবি দেখতে হবে বেশি বেশি করে। আর একটা কোয়েশ্চেন এখানে দেখলাম যে আছে যে আহ, আচ্ছা, আরেকটা জিনিস আহ, বলে নাই যে হিস্টোলজিতে কিসের জন্য ভীতি, ওই যে লাইনিং জিজ্ঞেস করি সেই জন্য, লাইনিং এর ভীতিটা, লাইনিং জি এর ম্যাম। কোনো ভীতি না, এটার একটা স্ট্রাকচারাল ফাংশনাল রিলেশনশিপ থাকে। যেমন তোমার গোটা ডাইজেস্টিভ টিউবে, হ্যাঁ, ডাইজেস্টিভ টিউবের যে লাইনিং তার কাজ কি, অ্যাবজর্পশন অ্যান্ড ডাইজেশন, তাই তো? তার মানে কিছু জি অ্যাবজর্ব ম্যাম। করবে, কিছু সিক্রিট করবে। তাহলে সেলগুলার কেমন হইতে হবে, সিঙ্গেল লেয়ার হইতে হবে, লম্বা লম্বা সেল হতে হবে। কারণ সিক্রেটারি ভেসিকল গুলো থাকবে কোথায়, নিউক্লিয়াসটা যদি মাঝেও থাকে, সিক্রেটারি ভেসিকলের জন্য জায়গা দিতে হবে, তাই তো? তো সেল জি লম্বা না ম্যাম। হলে হবে? তো সেলগুলো সিম্পল কলামনার হইতেই হবে ডাইজেস্টিভ টিউবে। এটা স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ। এখন আমি মনে করি লাং অ্যালভিওলাই, অ্যালভিওলাসের কাজ কি, রেসপিরেশন, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন এক্সচেঞ্জ করতে হলে সেলগুলো কেমন হইতে হবে, পাতলা পাতলা। তো পাতলা পাতলা হলে কি হবে, সিম্পল স্কোয়ামাস। দিস ইজ স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ, বুঝে পড়তে হবে। হ্যাঁ, বুঝে পড়লে তাহলে জিনিসটা মাথায় থাকে, মুখস্থ করলে হবে না, মনে থাকবে না। ঠিক আছে? জি কিডনিতে ম্যাম। প্রাইমারি রেনাল, প্রক্সিমাল রেনাল টিউবুল, এখানে সিক্রিশনও হয়, অ্যাবজর্পশনও হয়, কিন্তু নট দ্যাট মাচ অ্যাজ লাইক ডাইজেস্টিভ টিউব। তাহলে সেলগুলো সিম্পল কলাম না, সিম্পল কি বর্ডার। বুঝাতে জি পারলাম ম্যাম। আমি? হ্যাঁ। জি ম্যাম। এখানে আরেকটা প্রশ্ন আমি দেখলাম যে আছে, ভাইভার জন্য ভিসেরা গুলা কিভাবে চর্চা করতে হবে। ভাইভার জন্য আজকাল আমরা ভিসেরা কম ধরাই, তুমি তো পরীক্ষা দিবা, কিন্তু জি আমাকে তো ম্যাম। ধরতে হবে সঠিকভাবে। তো চর্চাটা কিভাবে করতে হবে, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তুমি প্রথমে নিয়ে এটা কোন সাইডে সেটা ডিসাইড করে ফেলো। হাতে নিয়ে একবার এমনি একবার এমনি এমনি নার্ভাস হয়ে যায়, দরকার তো নাই। তুমি নিয়ে নিজে নিজে আগে ডিসাইড করো যে এটা এই সাইডের। হ্যাঁ, তারপরে তুমি তোমার হাতে নাও, হাতে নিয়ে তখন তুমি বলতে থাকো লাইক দিস ইজ দ্য ভিসার অফ হার্ট। হ্যাঁ, the apex is directed, apex একটা আঙ্গুল দিয়ে directed downward, forward and to the left. হ্যাঁ, বেস ইজ ডিরেক্টেড এই উল্টাটা ওইটার। হ্যাঁ, তা আমি আগে নিজে ঠিক করে ধরে তারপরে আমি এটা ডিসকাস করতে থাকবো। আগে উল্টাটা ধরে একবার এমনি করলে স্টুডেন্টরা নিজেরাই, আমরাও তো পরীক্ষা দিয়ে আসছি, পাজল তো হবে, পাজল হওয়ার কিছু নাই। হ্যাঁ, আগে যেমন লাং এর ধরেই ওরা কি করে আমি দেখেছি যে অ্যান্টেরিয়র বর্ডার যেটা, সেটা শার্প অ্যান্টেরিয়র বর্ডার, সেটাকে ধরে পিছনে নিয়ে চলে যায় কেন, শার্প অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্টেরিয়রলি থাকবে। হ্যাঁ, পোস্টের বর্ডার ব্লান্ট রাউন্ডের পিছনেই থাকবে, অ্যাপেক্সটা কনিক্যাল উপরেই থাকবে, বেস কনকেভ নিচেই থাকবে, তাহলেই তো হয়ে যায়। তো এইভাবে হাতে ধরে প্র্যাকটিস। হ্যাঁ, আচ্ছা, এটা তারপরে আমি দেখলাম এই যে মনোযোগ হওয়া উচিত কোন কোন বিষয়ে, সেটা হলো যে ওই যে বললাম গ্রস অ্যাপেক্স দেখাইতে হবে, অ্যান্টি রুট দেখাইতে হবে, লাংয়ের রুট দেখাইতে হবে। হ্যাঁ, রাইট লাংয়ের রুটের ইমপ্রেশনটা একটু জিজ্ঞেস করি, লেফট লাংয়ের রুটের ইমপ্রেশনটা একটু জিজ্ঞেস করি, আমি করি আর কি। হ্যাঁ, তো এভাবে গ্রস গুলাতে আমরা আগে রিভাইজ করি। পরে ধরো রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে গেলাম, আমি তো জানি হিস্টোলজি, তো আমি জানি হ্যাঁ কোথা থেকে রেসপিরেটরি পার্ট, কোথা থেকে আমার কন্ডাক্টিং জোন, কতটুকু, নামে নামে নাম। রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু হবে রেসপিরেটরি জোন, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কন্ডাক্টিং, টার্মিনাল মানে শেষ, টার্মিনাল ব্রঙ্কিউল মানে কন্ডাক্টিং জোন শেষ, রেসপিরেটরি ব্রঙ্কিউল মানে রেসপিরেটরি পার্ট শুরু। এগুলো একটু মাথায় বুদ্ধি করে হ্যাঁ বলতে হবে। জি তাহলে এইটুকু হলো। এখন বলো, বলো, আমি কথা ম্যাম। বলতে আছি। এরপরে হুম, না ম্যাম, এরপরে হচ্ছে যে যেমন হিস্টোলজির পার্টটা আপনি আমাদেরকে সাজেস্ট করলেন, হুম, এরপরে একইভাবে হচ্ছে যে আমাদের এমব্রায়োলজি, এমব্রায়োলজিতে একটা বিশাল ভীতি থাকে যে এতগুলো ডেভেলপমেন্ট কিভাবে পড়বো। আর দেখা যায় যে এমব্রায়োলজি ভাইভাতেও আছে, রিটেনেও আছে, আর প্রত্যেকটা অর্গানের সাথে তো এমব্রায়োলজির ডেভেলপমেন্টটা হাইলি কানেক্টেড। তো সেক্ষেত্রে এমব্রায়োলজিটা সহজভাবে কিভাবে পড়া যায়?
সহজভাবে পড়বা। এখন যেহেতু প্রফের সময় চলে আসছে, এখন একটা ভিসারা ধরে সেটার ডেভেলপমেন্টটা করে ফেলতে হবে। হ্যাঁ, ভিসারা যখন আমি আমি যখন বলেছি আমি ব্রেইনটা আমি আমি পছন্দ করি, যেমন হেড নেকে একটা ভিসারা ধরে সেটা ডেভেলপমেন্টটা করে ফেলতে হবে, আর জেনারেল এমব্রিওলজিটা আলাদা করতে হবে। আচ্ছা, সেখানে আমি আসছি। যেমন হেড নেকে যদি ফ্যারেঞ্জিয়াল আর্চেস, পাউচেস এন্ড ক্লেফট পড়া থাকে, 60-70% পড়া শেষ হয়ে যায়। হ্যাঁ, তো অনেকটা হেডনেকটা কাভার করে যায়, কিন্তু এগুলাই আমরা জিজ্ঞেস করি পরীক্ষার সময়, যে কোন আর্টস থেকে ডেরাইভেটিভ, এই মাসলটা কেন, হয়তো একটু ঘুরায় কোয়েশ্চেনটা করি। হ্যাঁ, যে কোন স্টুডেন্টরা প্রায় ভুল করে, আমরা এই সেকেন্ড ফ্রেঞ্জিয়াল আর্চের ডেরাইভেটিভ যখন জিজ্ঞেস করি, তার নার্ভ সাপ্লাইটা জিজ্ঞেস করি, ফেশিয়াল নার্ভ, মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। তাকে যখন আবার টেম্পোরালিজের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করি, সে তখন ফেশিয়াল নার্ভ বলে দেয়। সেটা তো ঠিক না। ম্যাসেটারের যখন জিজ্ঞেস করি কেমনে এটা মনে রাখার কি ওয়ে, ইজি ওয়ে, আমি তোমাকে বলি যে এটা তো মাসেলস অফ ম্যাস্টিকেশন। তো আমি আমার পেশেন্টকে, আমার স্টুডেন্টকে বলবো কি যে আপনি দাঁত খিচান তো, হুম হুম হুম, এরকম করলো তো, তখন দেখি মাসেলটা টট হয়ে যায়, তখন দেখি মাসেলটা টট হয়ে যায়, তার মানে এই দুটো মাসেলস অফ ম্যাস্টিকেশন। তাহলে ফার্স্ট ফ্রেঞ্জিয়াল আর্চ থেকে ডেরাইভেটিভ, তাহলে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, আমরা এভাবে বুঝে বুঝে যাব। এটা একটা আমি বলে দিলাম। আচ্ছা, এখন এখন এমব্রায়োলজি পড়ার জন্য কোন বই ভালো? বই অ্যাকচুয়ালি আমি বলবো যে ল্যাংম্যানটা একটু হার্ড হয়, কিন্তু ল্যাংম্যানটা শুরু থেকে পড়লেই বেটার। হ্যাঁ, আর ক্লাসগুলো ভালো করে করতে হবে। হ্যাঁ, ক্লাসগুলো একদম ভালো করে করতে হবে, নাহলে তো এটা ইজি লাগবে না, কঠিন লাগবে। হ্যাঁ, বেশ কঠিন লাগে। ক্লাসগুলা করলে, বইটা ফলো করলে এটা ইজি হয়ে যায়। এখন তোমাদের সময় নাই, তোমরা যদি ক্লাস নোট থেকে থাকে তাহলে ক্লাস নোটগুলা ইয়ে করো, রিভাইজ দাও, আর বইটার সাথে রাখো। হ্যাঁ। আর ম্যাম, যখন আমরা লেকচার ক্লাসগুলো করি তখন হুম দেখা যায় যে একটু শর্ট টাইমের কারণে লেকচার গুলো হয়তো বা তোলা হচ্ছে, কিন্তু পাশে যে ডায়াগ্রাম গুলো থাকে, ছবিগুলো থাকে, সেগুলো হয়তো বা ফাস্ট মানে করার জন্য আমরা তুলতে পারি না। কিন্তু হুম এক্সামে তো ছবিগুলো দিতে হয়, তো সেই ক্ষেত্রে হুম। এইগুলোর ডায়াগ্রাম গুলো কিভাবে প্র্যাকটিস করব? এখন এইগুলা হচ্ছে যেটা তোমরা তুলতে পারো না, টিচার কি বলে দেয় না যে এটা এই বই থেকে নেওয়া, বলে দিলে জি ভালো ম্যাম। হয় আর কি। হ্যাঁ, যে এই ডায়াগ্রামটা এই বই থেকে নিয়েছি, কারণ ডায়াগ্রাম পুরো তুলতে পারবা না। ফ্লো চার্ট থাকলে ফ্লো চার্টটা তোলার আমি যেমন সময় দেই, হ্যাঁ, কিন্তু ডায়াগ্রামটা তোলা যাবে না। তখন উনি বলে দিবে যে এটা এই বই থেকে নিয়েছি, এই বইটা কনসাল্ট করো, এটা এই বই থেকে নিয়েছি, এটা এই বইটা কনসাল্ট করো। ঠিক আছে, যেমন ইয়েতে ভালো ছবি আছে, ইন্দ্রবীর সিং এ ভালো ভালো স্কেমেটিক ছবি আছে। হার্ট টিউব আঁকতে দিলাম তো চারটা দিয়ে দিলাম আমরা এরকম ফুলাই ফুলাই, হ্যাঁ এরকম। তো সেভাবে করলে বেস্ট হয় আর কি। আর ম্যাম, আমাদের আদার্স পার্টে যেরকম মানে অ্যানাটমির অন্যান্য পার্ট, অন্যান্য কার্ড গুলোতে, ওগুলোতে ছবি যেরকম দেওয়াটা বেশি প্রেফারেবল, হিস্টোলজিতে যে ছবি দিচ্ছি, একই সাথে এমব্রায়োলজিতেও কি ছবি দেওয়াটা মানে প্রতি কোয়েশ্চেনে যদি ছবি অ্যাড করি সেটা কি বেটার, নাকি আমাদের ডেসক্রিপশনটা মেইনলি বেটার, হাইলাইট? যেখানে যেখানে মানে একটা তো ধরো ড্র এন্ড লেবেল থাকেই, হ্যাঁ সেটা তো করতেই হবে। আর যেখানে ড্র এন্ড লেবেল দেওয়া থাকে না, সেখানেও যদি ড্র করা যায়, মনে করো আমি জানি, দিয়ে দিবা, বেটার। ড্রয়িং দিলে এমনিতে 60% নাম্বার চলে আসে। হ্যাঁ, দিলে ভালো, খুবই ভালো, যদি টিচার বলেও না দেয়। ঠিক আছে। আর ম্যাম, আমাদের বিভিন্ন মানে অর্গানের যে ডেভেলপমেন্ট গুলো, এগুলো যদি আলাদা আলাদা ভাবে আমরা পড়ি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক অর্গান অনেক ডেভেলপমেন্ট হয়ে যায়, তো এতগুলো তো মনে রাখা টাফ হয়ে যায়। তো এটার কি কোনো শর্ট টিপস হ্যাঁ, বা আছে ট্রিক্স আছে আছে? আছে 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 আছে। যেমন মনে করো তোমার, আমি ডাইজেস্টিভ টিউবের কথা বলি। হ্যাঁ, ডাইজেস্টিভ টিউব যেরকম এই জন্য পড়তে হবে, এটা একটা ফর্মুলা চলে আসে। সবকিছুই ফর্মুলায় চলে আসে আসলে। হ্যাঁ, আমরা বুঝি না, মানে তোমরা তো এখন ছোট, আর তোমাদের এত সময়ও নাই, তবুও পড়তে হবে। তো যেটা হয়, যেমন ডাইজেস্টিভ টিউব, যেটা মানে আমরা যেটাকে গাট টিউব বলি আর কি এমব্রায়োলজিতে, সেটা অ্যাকচুয়ালি ফর্মড হয় কিন্তু তোমার ইয়কসেক ক্যাভিটি, যেটা ইয়কসেক ক্যাভিটি তো এন্ডোডার্ম দিয়ে লাইন করা থাকে।
এন্ডোডার্ম দিয়ে লাইনিংটা এন্ডোডার্মের। হ্যাঁ, ইয়কস্যাক এমব্রিওটা যখন ফোল্ডেড হয় তখন ইয়কস্যাক ক্যাভিটিটা ভিতরে চলে যায়, ভিতরে ঢুকে গাট টিউব তৈরি করে। হ্যাঁ, আর ঠিক তার পাশে গাট টিউবের পাশে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম থাকে। মেসোডার্ম তো দুই ভাগে ভাগ হয়, একটা সোমাটোপ্লুরিক, একটা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক। স্প্ল্যাঙ্কনিক গুলো সব ভিসারাকে করে, সারাউন্ড করে রাখে। স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম দিয়ে লাইন করা থাকে। এখন গাট টিউবের যে পোর্শনকেই আমি নেই না কেন, ধরো স্টমাকের একটা পোর্শনকে বললাম যে স্টমাকের ডেভেলপমেন্টাল সোর্স বলো, ডিউডেনামের বলো, জেজুনামের বলো, আইডিয়ামের বলো, লার্জ ইন্টেস্টাইন, সবারই একটাই জিনিস। সেটা কি? সেটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এন্ডোডার্ম অফ দ্য ইয়ক স্যাক। আর বাকি যেগুলো আছে, ওই যে মিউকোসার যে তিনটা লেয়ার, ল্যামিনা প্রপ্রিয়া, হ্যাঁ, তারপরে কি আছে, মাস্কুলারিস মিউকোসা, সাব মিউকোসা, মাসল লেয়ার, সেরোসা, সবগুলো সেন্ট্রাল স্প্ল্যাঙ্কনিক মেসোডার্মের। তো এটা তো একটা ফর্মুলা। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি আমাকে স্টমাকের সোর্স অফ ডেভেলপমেন্ট বললো, ওই যে কথাটা বললাম এটা। তুমি আমাকে আইলিয়ামের সোর্স অফ ডেভেলপমেন্ট বললো, ওই যে কথাটা বললাম, একই কথা। কারণ এটা তো একটা ফর্মুলার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সেরকম গাট টিউবও, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট তো অ্যাকচুয়ালি গাট, ফোরগাটেরই তো পার্ট, ফোরগাট থেকেই আসে। জি ম্যাম। আর একই সাথে হচ্ছে যে ডেভেলপমেন্টাল অ্যানোমালিজও তো থাকে, তো সেই ক্ষেত্রে অ্যানোমালিজ গুলো কিভাবে মনে রাখবো? অ্যানোম্যালিস গুলা, কমন যে অ্যানোম্যালিস গুলা, কমন যে অ্যানোম্যালিস গুলা, হ্যাঁ, সেগুলা পড়তে হবে। এখন মনে করো কি বলবো আমি, ক্লেফট লিপ ধরি, হ্যাঁ, ক্লেফট লিপ ধরি, আমার তো একদিনে, তো আমি যদি নর্মাল ডেভেলপমেন্টে জানি যে এদিক থেকে দুই পাশ থেকে ম্যাক্সিলারি প্রসেস এসে মিডিয়াল নেজাল প্রসেসকে এভাবে 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 প্রেস করে এখানে ফিল্ট্রামটা তৈরি করে আর এখানে আপার লিপ তৈরি করে, তাহলে এই জায়গায় যদি ফিউশন না হয়, এই জায়গায় যদি ফিউশন না হয়, তাহলে এখানে লেটারাল ক্লেফট লিপ, ইউনিলেটারাল, দুই দিকে হলে বাইলেটারাল। আমি যদি নর্মাল ডেভেলপমেন্টাল প্রসেসটা জানি, তাহলেই আমি অ্যানোম্যালি গুলো মনে রাখতে পারবো, আদারওয়াইজ না। হ্যাঁ, আদারওয়াইজ মুখস্থ করা ছাড়া কোনো গতি থাকবে না। যেমন আমি প্রিমিটিভ স্ট্রিকের কথা বলি, প্রিমিটিভ স্ট্রিক থার্ড উইকে হয় তো, তো প্রিমিটিভ স্ট্রিক এপিব্লাস্ট সেলস গুলা প্লুরিপোটেন্ট এপিব্লাস্ট সেলস, তো সেই সেলগুলা থেকে তিনটা জার্ম লেয়ারই হয়। এখন প্রিমিটিভ স্ট্রিক যখন নটোকট তৈরি হয়ে যায়, প্রিমিটিভ স্ট্রিক ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে পার্টিকুলারলি মেয়েদের থেকে যায়, যদি থাকে তাহলে ওখানে একটা টেরাটোমা, একটা টিউমার হয়, যে টিউমারটার মধ্যে সব টাইপের টিস্যু পাওয়া যায়, কারণ ওটা তো এপিব্লাস্ট থেকে হয়েছে। এন্ডোডার্মাল সেল পাওয়া যায়, মেসোডার্মাল সেল পাওয়া যায়, একটোডার্মাল সেল পাওয়া যায়। তো আমি যদি এইভাবে পড়ি তাহলে আমার মনে থাকবে। হ্যাঁ, যেমন একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, আমি বেসিক জানলে তো আমার জানতেই হবে, এটা না পারলে তো পাস নাই। বেসিক টিস্যু তো আমার জানতেই হবে। হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু জানতেই হবে, তাই না? তা এখন জি আমি একটোডার্মের কথা বলি, যে একটোডার্ম মানে, একটু মানে কি বাইরে না, একটু মানে তো বাইরে। জি ম্যাম। হ্যাঁ, জি তো ম্যাম। বাইরে মানে হচ্ছে নার্ভাস সিস্টেমটা পুরোটাই একটোডার্মের। খালি এইভাবে মনে রাখতে হবে যে নার্ভাস সিস্টেমটা আমাদেরকে কানেক্ট করায় বাইরের ওয়ার্ল্ডের সাথে, সো ইট ইজ একটো। হ্যাঁ, আবার ভিতরের জি ওয়ার্ল্ডের ম্যাম। সাথে কানেক্ট করে। তো ওইভাবে মনে রাখি। যেমন ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক কখন হয়? থার্ড উইকে। তিন, তিন। হ্যাঁ, বাইল্যামিনার জার্ম ডিস্ক কখন? সেকেন্ড উইকে। দুই, সেকেন্ড উইক, দুই, দুই। সো এইসব ওয়ে বের করে নিতে হবে, পড়তে 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 পড়তে, হ্যাঁ, ক্লাস করে পড়ে, মনে থাকবে, ভুলে যাবে না। হ্যাঁ, এটা আর কি। তারপরে ডেভেলপমেন্টাল অ্যানোমেলি গেল। জাইগোট ফরমেশনের ধাপ কিভাবে বোঝা যাবে? এটা বলতে কি বুঝিয়েছে আমি বুঝতে পারি নাই আসলে। ম্যাম মানে আফটার ফার্টিলাইজেশন কিভাবে মানে ডেভেলপ হচ্ছে, বা ইন্ট্রাইউটেরাইন লাইফ যে 40 উইকস, এই হুম প্রতি হুম উইকেই তো ডেভেলপ হচ্ছে একটা হুম একটা হুম পার্ট, উইক হুম ওয়ান, হুম উইক হুম টু। হুম হুম। তো ম্যাম এই পুরো ডেভেলপমেন্ট কিভাবে মনে রাখতে পারবো সহজে? কিভাবে সহজে মনে রাখতে পারবে? এটার ছবি আছে, ছবি দেখলেই হয়। জাইগোটটা কখন ডেভেলপ করে? যখন ফার্টিলাইজেশন হয়। হ্যাঁ,
সেকেন্ডারি ওসাইটটা যখন ওভুলেশন হয়, বের হয়ে যায় ওভারি থেকে, তারপরে ফিমব্রিয়াগুলো ওকে ক্যাচ করে। মহিলাটা যদি ম্যারিড হয়, ইফ দ্য লেডি ইজ ম্যারিড, স্পার্ম ধরো আসলো, তো স্পার্ম তো অনেকগুলা তার চারপাশে থাকে, একটা স্পার্ম তাকে পেনিট্রেট করলো, পেনিট করে যেই মাত্র ভিতরে ঢুকে যায় সেকেন্ডারি ওসাইটে, ফার্টিলাইজেশন হয়ে গেছে, তখনই দ্যাট সেল ওসাইট বিকামস দ্য জাইগোট উইথ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। হ্যাঁ, উইথ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম হওয়ার সাথে সাথেই সে মাইটোসিসে ঢুকে যায়। হ্যাঁ, হওয়ার সাথে সাথেই তার ফার্স্ট ক্লিভেজ, দুইটা ব্লাস্টোমিয়ার, সেকেন্ড ক্লিভেজ চারটা ব্লাস্টোমিয়ার, থার্ড ক্লিভেজ, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে 16টা যখন হয়ে যায়, যখন মরিউলা বলি, তখনই সে ইউট্রাইন ক্যাভিটিতে ঢুকে। ইউট্রাইন ক্যাভিটিতে 1-2 দিন সে ভাসতে থাকে, ভেসে সে 5.5 থেকে 6 দিনে সে অ্যাটাচমেন্ট হয় এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউট্রাস, ইমপ্লান্টেশন স্টার্ট। হ্যাঁ, এই এই একটা ছবি আছে ল্যাংম্যানে, এটা একটু দেখতে বলবা সবাইকে। হ্যাঁ, যে এটা দেখলে একদম ওই ছবিটা দিয়ে একদম ফার্টিলাইজেশন থেকে শুরু করে যে ইউট্রাইন টিউবের মধ্যে সে গড়ায় গড়ায় আসতেছে, আর এদিকে ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজ মানে রিপিটেড মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে হচ্ছে হচ্ছে, তারপরে যে 5.5 থেকে 6 দিনের সে অ্যাটাচমেন্ট হচ্ছে ইউট্রাসে, এটা পর্যন্ত। হ্যাঁ, এত সুন্দর বোঝা যায় যে ছবিটা মাথায় থাকলে আর মুখস্থ করতে হবে না। হ্যাঁ, জাইগোট তো ইউনিসেলুলার হিউম্যান, একটা জাইগোট মানে একটা মানুষ। হ্যাঁ, ইউনিসেলুলার হিউম্যান। তো এটা হচ্ছে তারপরে হবে ক্লিভেজ, এরপরে তো তুমি যখন ফার্স্ট উইকে চলে যাবা, ফার্স্ট উইকের স্টেপগুলা কি, যেমন ফার্টিলাইজেশন, ক্লিভেজ, ব্লাস্টোসিস ফর্মেশন, ইমপ্লান্টেশন, একটার পর একটা আমরা আগাবো। সেকেন্ড উইকে কি, থার্ড উইকে কি, ফোর্থ উইকে কি, এরপরে তো আমরা সিস্টেমিকে চলে যাব। হ্যাঁ, আমরা এইভাবে উইকগুলা পড়ে তারপরে আমরা সিস্টেমিকে ঢুকে যাব, যে কিভাবে এটা ইজি করা যায়। আর ইন্ট্রাইউটেরাইন লাইফের 40 সপ্তাহ ডেভেলপমেন্ট কিভাবে মনে রাখা যায়? মনে রাখা যায় পড়ে যেমন আমরা যদি ধরো গ্যামেটোজেনেসিসটা শেষ করে দিলাম, আমরা ফার্স্ট উইক থেকে স্টার্ট করি। তারপর আরেকটা জিনিস আমি আমার স্টুডেন্টদেরকে বলি, সবাই আমার স্টুডেন্ট, সারা বাংলাদেশে আমার স্টুডেন্ট, আমি সবাইকে বলবো যে যখনই একটা কিছু পড়বা, তখনই ওই যখন রাতে ঘুমাতে যাবে, তখন শুয়ে শুয়ে সে জিনিসটা মাথার মধ্যে রিক্যাপচুলেট করবা, মানে মাথার ভিতরে এটা আওড়াতে থাকবা, দেখবা যে জিনিসটা অনেক মনে থাকে, নাহলে ভুলে যায়, আমিও ভুলে যাই। হ্যাঁ, আমারও মাথার মধ্যে এখনো ঘুরে এটা সেটা, এই পড়ার তো কোনো শেষ নাই। হ্যাঁ, মেডিকেল স্টুডেন্টদের পড়ার, কারোই কোনো পড়ার আসলে শেষ নাই, শেখারও শেষ নাই। তো ওই পড়তে হবে, পড়ে এইভাবে আমরা একটু আগাবো আর কি। আর কার্ডগুলোর মধ্যে কোন কোন ডেভেলপমেন্ট বেশি গুরুত্বপূর্ণ? ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ সবই, তবে আমরা যেরকম এখন মাথায় অনেক কিছু আসছে, আমি যেরকম টাঙের ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, ফেসের ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, ফেসের ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু কোরিলেট উইথ দ্য নার্ভ সাপ্লাই, টাঙের ডেভেলপমেন্ট কোরিলেট উইথ দ্য নার্ভ সাপ্লাই, ডায়াফ্রামের ডেভেলপমেন্ট কোরিলেট উইথ দ্য নার্ভ সাপ্লাই। হ্যাঁ, এগুলো করতে হবে। আচ্ছা, জি। তারপরে হচ্ছে টাঙের ডেভেলপমেন্টটা, সরি সরি ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ আর ইয়ে যদি পড়া থাকে, ক্লিপ পড়া থাকে, অনেকটা পড়া হয়ে যায় এই রিজিয়নটা। আর ডাইজেস্টিভ টিউবের কথা আমি কিন্তু বললাম, যেটা একটা ফর্মুলা আমি বলেছি। হ্যাঁ, আমাদের শরীরে অনেক কিছু ফর্মুলা আছে, যেমন মনে করো কি কি টাইপের মাসেল আছে, আমরা এক কথা বলে দিই ম্যাডাম, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, তিনটা না, তিনটা। তো সেই ক্ষেত্রে আমি যদি চট করে এটা না পারলে তো আমার গ্রস মিস্টেক। তো যদি এখন জিজ্ঞেস করি স্কেলিটাল মাসেল নার্ভ সাপ্লাই, ন্যাচুরালি সোম্যাটিক নার্ভ সাপ্লাই হবে, প্রত্যেকে ডেভেলপ করে মায়োটোম, আমাকে সোমাইট পড়তে হবে। হ্যাঁ, যেমন প্রথম পেয়ার অফ সোমাইট ডেভেলপ করে 20 ডেইজে, এটা জানতে হবে। তারপরে 3 সোমাইটস পার ডে, এরকম করে এন্ড অফ 5th উইক পর্যন্ত, এটা তো একটা ফর্মুলা।
মনে করো 20 দিনে 1 জোড়া সোমাই ডেভেলপ করলো, প্রতিদিন 3 জোড়া করে ডেভেলপ করে, আলটিমেটলি 42 to 44 পেয়ার ডেভেলপড হলো। এটা একটা ফর্মুলা না? এটা একটা ফর্মুলা। জি ম্যাম। তো সোমাইট ডেভেলপ করলো, সোমাইট থেকে কি ডেভেলপ করে? আমরা যদি পাকা করি, সোমাইট যদি আমি একটা মেসোডার্মের একটা ব্লক অফ টিস্যু ধরি, ইটের টুকরার মতো ধরি, যদি আমি পাকা করে 3টা ভাগ করে দিই, হ্যাঁ, মিডিয়ালি স্ক্লেরোটোম, মায়োটোম, ডার্মাটোম। স্ক্লেরোটোম কি? আমার ভার্টিব্রাল কলাম, হ্যাঁ, মায়োটোম থেকে স্কেলিটাল মাসল, আর ডার্মাটোম থেকে ডার্মিস। আর মাঝখানে নিউরাল টিউব আছে, নিউরাল টিউব থেকে স্পাইনাল কর্ড কেটে দিলাম, সেকশন হলো, স্পাইনাল নার্ভ বাইর হলো, স্পাইনাল নার্ভ মায়োটোমকে সাপ্লাই করে। এন্ড সেই মায়োটোম যত দূরেই যাক না কেন, সে কিন্তু যেখান থেকে অরিজিন করেছিল সেখান থেকেই তার নার্ভ সাপ্লাই। যেরকম এখানে ডেভেলপ করেছিল সার্ভাইকাল 3, 4, 5, সোমাইট মায়োটোম থেকে স্কেলেটাল মাসল অফ দ্য ডায়াফ্রাম, নার্ভ সাপ্লাই তো সার্ভাইকাল 3, 4, 5 থেকে যায়, কিন্তু ডায়াফ্রাম তো চলে যায় এখানে। সেই কারণে ইয়েটা এত নিচে নেমে যায়, ফ্রেনিক নার্ভটা রুট ধরে টান দেয়। হ্যাঁ, এইগুলা একটু যদি বুঝে পড়া যায় ক্লাস করে, তাহলে চাপে থাকে তো তারপরেও ইয়ে হয় আর কি। আর ডেভেলপমেন্ট সম্পর্কিত মেমোনিক তৈরি করলে কিভাবে, আমি মেমোনিকে বিশ্বাস করি না। হুম, আমি মনে করি যে পড়তে হবে। হ্যাঁ, যেরকম আমি একটা কথা বলে দিই, সেটা হলো, মনে করো আমি জিজ্ঞেস করলাম গ্রস অ্যানাটমিতে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি পাস করে, আমি একটা টুকটাক লিখে রাখছি, মনে থাকে না। তো সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি পাস করে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, তখন ও মেমোনিক দিয়ে কি কি মনে করছে ঠিক থাকবে না। ও যদি বুঝে যায় যে আমার এক্সট্রা অকুলার মাসেল গুলা, যেগুলো এক্সট্রা অকুলার স্কেলিটাল মাসেল আছে চোখের ভিতরে, এক্সট্রা অকুলার, আইবলের বাইরে বাট অরবিটের ভিতরে, হ্যাঁ, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, এদের সবগুলা নার্ভ সাপ্লাই হচ্ছে অকুলোমোটর নার্ভ। মটন। তাহলে অকুলোমোটর ঢুকবে, ল্যাটারাল রেক্টাস কে সাপ্লাই দেয়? অ্যাবডুসেন্স, তাহলে অ্যাবডুসেন্স ঢুকবে। সুপিরিয়র অবলিক কে সাপ্লাই দেয়? ট্রক্লিয়ার ঢুকবে। তিনটা তো ঢুকলোই, এটা তো এমনি মনে রাখা যায়। তারপরে অফথ্যালমিক ঢুকবে, হ্যাঁ, ট্রাইজেমিনালের, সেটা একটু মনে রাখতে হবে, যেহেতু অফথ্যালমিক সে কারণে। তো এইভাবে আমরা মনে রেখে রেখে এটা শুরু থেকেই আসলে মনে রাখা গেলে সব থেকে ভালো হতো। আমরা যেরকম এখানে একটা জিনিস আমরা খুব মিস্টেক করি, ম্যাডাম রোটেশন দেখাও, ইয়ে জয়েন্টের, শোল্ডার জয়েন্টের, লেটারাল মিডিয়াল রোটেশন, লেটারাল, কে রোটেট করে? হেড অফ দ্য হিউমেরাস, এখানে একটা হাত দাও, কে রোটেট করে? দেখো মিডিয়ালি কে রোটেট করছে, দেখো লেটারালি কে রোটেট করছে, দেখো মিডিয়ালি কে রোটেট করছে, দেখো লেটারালি। এই তো, এটা মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, তো এইভাবে করে পড়লে আমার মনে হয় অ্যানাটমি উইল বি ইজি অ্যান্ড অ্যানাটমি উইল বি মাচ মোর ইন্টারেস্টিং। জি হ্যাঁ, ম্যাম। তাই না? তো তোমাদের কোশ্চেন তো শেষ, আর কোনো কোশ্চেন আছে? জি ম্যাম। ম্যাম, এমব্রায়োলজির ক্ষেত্রে আমরা যেরকম অন্যান্য পার্টের কথা বললাম, যে বিগত 5-10 বছরের কোশ্চেন গুলো আমরা যদি দেখি সেক্ষেত্রে কমন পাওয়া যায়, কিন্তু এমব্রায়োলজির ক্ষেত্রে কোশ্চেন কমন পাওয়া যায় কিভাবে, বা কোনটা? এক্সামে ভালো করা যাবে কিভাবে কোনটা? এমব্রায়োলজির ক্ষেত্রে? না, মানে একটু আগে কি এমব্রায়োলজি বললাম? সেগমেন্টে। হ্যাঁ, না, না, একটু আগে কি বললা যে কমন কোশ্চেন পাওয়া যায় যদি 5-10 বছরের একটা? ম্যাম, ওই যে আপনি বলেন যে কার্ড, অন্যান্য হ্যাঁ, পার্ট হ্যাঁ, গুলোর হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এমব্রায়োলজিটা কমন পাওয়া যায় কি না? পাওয়া তো জি। যায়, যায়, পাওয়া যায়। কিন্তু এখন কারিকুলামটা একটু ডিফারেন্ট হওয়াতে একটু তোমাদের প্রবলেম হয়ে গেছে যে হয়তো তোমরা রিটেন কোয়েশ্চেনটা কম পাচ্ছ। যেমন একবার দেখলাম যে টেরাটোমা আসছে, হ্যাঁ, তারপরে একবার দেখলাম ওমফেলোসিল আসছে, একবার দেখলাম গ্যাস্ট্রোস্কাইসিস আসছে, হ্যাঁ। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন পড়াই, আমরা পড়াই কিন্তু ক্লাসে, হ্যাঁ। তো এগুলা একটু যখন যে চ্যাপ্টারটা পড়বা ওটার অ্যানোমেলি গুলো একটু পড়ে নিও, কমন অ্যানোমেলি গুলা, যে জাস্ট দেখবা কি যে কত পার্সেন্ট অফ দ্য পিপলের এটা হয়। যেমন মনে করো মেকেলস ডাইভার্টিকুলাম, মেকেলস ডাইভার্টিকুলামটা আমরা অনেক বেশি দিই, কারণ এটা 2 to 4% অফ দ্য পপুলেশন কিন্তু এই মেকেলস ডাইভার্টিকুলাম নিয়ে থাকে।
তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা কমন, এটা আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, যেগুলা একটু জি ম্যাম। কমন থাকে সেগুলা। যেমন থাইরয়েডের বেলায়ও হ্যাঁ, এই তো এগুলো আমরা জিজ্ঞেস করি। লিঙ্গুয়াল থাইরয়েডটা একটু কমন। হ্যাঁ, পিরামিডাল লোব থাইরয়েডে 10% অফ দ্য পপুলেশনে থাকে। হ্যাঁ, এরকম আর কি। আর ম্যাম নতুন কারিকুলাম অনুযায়ী আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? ও, এটা তোমরা এখনো জানো না, না? ৭টা ৭টা উম, করে প্রশ্ন থাকে। ৬টা করে আমরা আসলে প্রশ্নটা নিয়ে বসলে ভালো হতো। তবে একটা কোয়েশ্চেন, ২টা কোয়েশ্চেন ম্যান্ডেটরি থাকে প্রত্যেক গ্রুপে। ম্যান্ডেটরির মধ্যে একটা SEQ থাকে। হুম, SEQ মানে স্ট্রাকচার্ড এসে টাইপ কোয়েশ্চেন। মনে করো যে কোনো একটা টপিক, ধরো এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াম, অথবা হোয়াট আর দ্য বেসিক টিস্যুস দিয়ে তুমি, বা এপিথেলিয়াম, হ্যাঁ, হোয়াট আর দ্য টাইপস অফ এপিথেলিয়াম, হোয়াট আর দ্য রিজন ওয়্যার উই ক্যান গেট দিস, মানে এপিথেলিয়ামকে নিয়ে এই সব কটা কোয়েশ্চেন, ক্রাইটেরিয়া অফ এপিথেলিয়াল টিস্যু। এটা হচ্ছে মানে আগে হতো না যে একটা ব্রড কোয়েশ্চেন হয়তো 10 নম্বরের, যে ডেসক্রাইব অ্যাবাউট আচ্ছা। দ্য এপিথেলিয়াল টিস্যু। এখন ওই ডেসক্রাইবটা না দিয়ে, ওই শব্দটা ইউজ না করে, ওই এপিথেলিয়াল টিস্যুটাই মাথায় রেখে ওইটা দিয়ে ছোট 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 ৩-৪টা প্রশ্ন করে নাম্বার 10 রাখে। সেটা গ্রস থেকে হতে পারে, জেনারেল অ্যানাটমি থেকে হতে পারে, এমব্রায়োলজি থেকে হতে পারে, হ্যাঁ, হিস্টোলজি থেকে হতে পারে। আর আরেকটা তো ওই ডায়াগনস্টিক। কিন্তু আমরা ইউজুয়ালি আমরা যেটা বলি যে আমরা স্টুডেন্টদেরকে যে ডায়াগনোস করো সেটা দিই না, আমরা ডায়াগনোসিস করে দিই। যেমন আমি লিখে দিলাম যে একটা পেশেন্ট আসছে ধরো একটা এমব্রায়োলজি থেকে, পিছনে একটা স্যাক্রোকক্সিজিয়াল রিজিয়ন, একটা বড় টিউমার। ডায়াগনোসিস হলো যে এটা স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। হোয়াট ইজ দ্য এমব্রায়োলজিক্যাল বেসিস? তখন আমি জিজ্ঞেস করবো বেসিসটা কি। আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করি না যে এটা ডায়াগনোসিস কি। এটা তো 5th ইয়ার 4th ইয়ারে করবা, ট্রিটমেন্টও তাই করবা। হ্যাঁ, জি আমরা ম্যাম। এমব্রিওলজিক্যাল বেসিস যে হ্যাঁ এখানে এপিব্লাস্ট থেকে এই হয়েছিল 3rd উইকে, এপিব্লাস্টটা ডিজেনারেট করে, যখন নোটোকট ডেভেলপ করে, এটা যদি ইফ ইট রিমেইনস ব্যাক, তাহলে এটা একটা টিউমার হয়। এরকম ভাবে আর কি। ম্যাম আমরা তো আর হ্যাঁ, কি ম্যাম, ম্যাম বলছিলাম যে মানে আমাদের পুরনো যে মানে লাস্ট ব্যাচ যারা এক্সাম দিল, ওদের হুম, দেখা গেল যে ভাইবাতে বোর্ড 1 বোর্ড 2-তে 70-70 কার্ড দেওয়া হয়, এবং এটা এক্সামের ঠিক কিছুদিন আগে দেওয়া হয়। তো এই বছরও কি ওরকম 70-70 কার্ড দেওয়া হবে, বা সেটা কি এক্সাম ডেতেই ওপেন হবে নাকি আগে আসবে, বা এই কার্ড সিস্টেমটা এবছর কিভাবে হবে? এটা আবার বলো তো তুমি কি বলছো। মানে যেটা হয়েছে যে 60 বা 70 কোয়েশ্চেন, মানে 70 ওই আর কি, ওটা কি বলে জানি, প্লেটস, কার্ড আসে। জি কার্ড। ম্যাম। হ্যাঁ, সেটা আগে দেওয়া হয়। জি ম্যাম, মানে লাস্ট ইয়ার লাস্ট ব্যাচ এরকম 70-70 করে কার্ড ছিল ওদের। তো এবার কি আমাদের 70 করে কার্ড থাকবে, বা এই কার্ডটা কি আমরা 70 করেই এক্সামের আগে? থাকবে, 70 করেই থাকবে। কার্ডগুলা আগে দেওয়া হবে কি না এই ব্যাপারটা নিয়ে আমি এখন কথা বলতে পারবো না। হ্যাঁ, এটা আমাকে একটু শিওর হয়ে নিতে হবে যে কার্ডগুলো আগে দিতে পারবো কিনা, দিলে কদিন আগে। ঠিক আছে, এটা নিয়ে আমাকে ওকে। একটু শিওর হয়ে নিতে হবে, কারণ এটা তো সেন্ট্রালি একটা আসে, ইনস্ট্রাকশন আসে, সেটা আমাকে ওইভাবে বলতে হবে আর কি। ওকে ম্যাম। আর দেখা যায় যে যখন আমরা আলাদা আলাদা কার্ড এক্সাম বা টার্ম এক্সাম দিতাম, তখন দেখা যেত যে হয়তো থোরাক্স কার্ড আর অ্যাবডোমেন কার্ড, তো কোশ্চেন একটা থাকে যে গ্রুপ গ্রুপ B। গ্রুপ তো দেখা যেত যে থোরাক্স থেকে টোটালি কোশ্চেন করা হচ্ছে, গ্রুপ B থেকে টোটালি অ্যাবডোমেন। বাট যখন এটা প্রফ হচ্ছে তখন তো দেখা যায় যে একসাথে অনেক কার্ড থাকছে। তো একটা কার্ডের সাথে আরেকটা কার্ডের কোশ্চেন কি একসাথে আসতে পারে? মানে হয়তো একটা কোশ্চেন, একই কোশ্চেনের একটা পার্ট থোরাক্সের, একটা পার্ট হয়তো সুপ্রেক্সের বা অ্যাবডোমেনের, এরকম না, ভাবে কি এরকম হয় কোশ্চেন? না, এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় না। আর ম্যাম ফ্লো চার্ট গুলো কিভাবে তৈরি করা যাবে, বা একেবারে হুবহু বই থেকে পড়তে হবে নাকি নিজের মতো পড়ে নিজে বা নিজে 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 ইউজ ইউর ব্রেইন। আমি যখন আমার স্টুডেন্টকে পড়াই, আমি নিজে ফ্লো চার্ট তৈরি করি। হ্যাঁ, আমি নিজে ফ্লো চার্ট তৈরি করি।
করে করে ওদের আমি কোনো বই থেকে নেই না, তুমি নিজে তৈরি করতে পারবা। তুমি ধরো ধরো তুমি স্পার্মাটোজেনেসিস পড়াচ্ছ, হ্যাঁ, তো মানে পড়ছো স্পার্মাটোগোনিয়া, তারপরে কি প্রাইমারি স্পার্মাটোসাইট, হ্যাঁ, এ বি জি ম্যাম। লেখলা আর কি, একটা দুইটা দেখাইলা, দেখায় বি দিয়ে তারপরে সেকেন্ডারি, হ্যাঁ, তারপরে স্পার্মাটিড, জি। তারপরে তুমি দিয়ে দিলা স্পার্ম, মাঝখানে মাঝখানে লিখে দিবা যে মাইটোসিস কোথায় কোথায়, মাইটোসিস প্রাইমারি পর্যন্ত, সেকেন্ডারি আগে মিওসিস হয়ে গেল, তারপরে স্পার্মাটিড হইলো, তারপরে স্পার্মিওজেনেসিস হয়ে স্পার্ম হয়ে গেল। তো এটা নিজে করবা, নলেজটাকে নিজে অ্যাপ্লাই করে করবা, এটা একদম বহু বই থেকে দিতে হবে না, বরং নিজে দিলে বেটার। আর ম্যাম এছাড়াও আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে থাকে যে কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে প্রতিটা গ্রুপে। তো ম্যাম ওভারঅল ফুল অ্যানাটমিতে ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলো কমন পাওয়ার জন্য মানে কিভাবে পড়তে হবে বা কোত্থেকে এই ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলো পাওয়া যাবে বা পড়া বেটার? ক্লিনিক্যাল অ্যানাটমির জন্য তো স্নেল বেটার, স্নেলের অ্যানাটমিতে অনেক ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে, হ্যাঁ, স্নেলটা সোজাও, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমেই একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে স্নেলে। আর এমব্রিওলজির জন্য এমব্রিওলজি বই দেখবেন। আর ম্যাম আমাদের এই প্রোফে 100 মার্কের যে রিটেন হচ্ছে, তো সেখানে মানে বেশি মার্কস গেইন করার ট্রিক্স কি? বেশি মার্ক গ্রেন করার আগে তো সুন্দর রাখতে হবে খাতাটা, হ্যাঁ, লেখা যাতে বোঝা যায়, রোল টোল গুলো আমরা সুন্দর করে দিয়ে নিবো, যেন তেন করে খাতা দিয়ে দিব না, হ্যাঁ, সেটা করবো, হ্যান্ড রাইটিংটা ঠিক করবো, করে কোয়েশ্চেন অ্যান্সারটা সুন্দর করে দিব। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সারটা ঠিক সব থেকে ভালো হয়, যতটা পারি ছবি দিব, যতটা পারি ছবি আর দিব। ম্যাম আর ও ছবির সাথে ওই লেবেলিংটা, আর লেবেলিংটা একদিকে, এটা জানো তো, রাইট সাইডে অনেক জি সময় আমরা ম্যাম। পারি না, চতুর্দিকেই দিই, হয়তো জায়গা থাকে না, কিন্তু এক সাইডে দিলে বেস্ট হয়। আর ম্যাম প্রফের আগে সেলফ স্টাডি বেটার নাকি গ্রুপ স্টাডি বেটার? আমার আমার মতে, ধরো তুমি যদি 2 মাস সময় পাও, 2 মান্থস, 2 মান্থসে 1 মান্থ তুমি রাখো হচ্ছে গ্রুপ, আর 1 মান্থ সেলফ, বা 15-20 ডেজ সেলফ স্টাডি। হ্যাঁ, গ্রুপ স্টাডি করলে যেটা ইজি হয়, সেটা তো তোমরা সবাই জানো, এটা তো আর আমার বলার দরকার নাই যে যেহেতু পড়া অনেক বেশি, তারপরে একটু হার্ডও লাগে মাঝে মধ্যে, এক ব্রেনে যা ধরে না 2-3 ব্রেনে তা ধরে ফেলে চট করে, আমি হয়তো বুঝছি না, ও বুঝে ফেলছে, ওটার সময়টা অনেক বেঁচে যায়, তাই না? সে কারণে আমরা যখন আইটেমগুলো দিব, তখন আমরা বেশি বেশি করে গ্রুপ স্টাডি করব, পরেও গ্রুপ স্টাডি করব, গ্রুপ স্টাডি করবো ঠিক কিছুদিন আগে, 20 দিন আগে, নিজেরা নিজে, ততদিনে তো গোছানো হয়ে যায়, তখন জি তো ম্যাম। নিজে করতে হবে। আর ম্যাম আমাদের তো নর্মালি এক্সাম হয় হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই হয়ে যায়। আর হুম, সেক্ষেত্রে ম্যাম আমাদের টার্ম লাস্ট যেটা থার্ড টার্ম, সেটা হুম, দেখা যায় যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়, শেষ হতে হয়তো 10 দিন 12 দিন বা ম্যাক্সিমাম 15 দিন। এটা তো আমাদেরও আলটিমেটলি হচ্ছে, এটা আমাদেরও হচ্ছে। আলটিমেটলি হচ্ছে যে প্রফের আগে 1 মান্থ আমরা এন্ড এক 15 দিন। দেড় মাসের বেশি সময় পাই না। জি ম্যাম। তো সেই ক্ষেত্রে এই টাইমটুকু, এই ক্রুশিয়াল পিরিয়ডটা কিভাবে ডিভাইড করব, কিভাবে কোনটার জন্য কতটুকু টাইম ডিস্ট্রিবিউট এটা করব? এটা তোমরা যেটা করবা, আমিও যেটা করতাম বা স্কুল লাইফ থেকে করেছি, রুটিন করে ফেলবা, রুটিন বানায় ফেলবা। অন্য 2 সাবজেক্টের কথা আমি বলি না, তুমি মনে করো অ্যানাটমির জন্য যদি হাফ টাইম রাখো, অন্য 2টার জন্য আরো হাফ টাইম রাখলা, হাফের মধ্যে তুমি রুটিন করে ফেলবা যে এতটা সময় আমি ব্রাউজ করবো, কার্ড নিয়ে নিয়ে বসে যাবা, একটা কার্ড ধরে এই কার্ডের এইটা পড়লাম, এটার সাথে আমি এটার হিস্টোলজি করে ফেললাম, এটার এমব্রায়োলজি করে ফেললাম, এটা ক্লিনিক্যাল করে ফেললাম, এভাবে রুটিন করে ফেলো। তারপরে জি এই ম্যাম। কার্ডের আমি এটা করলাম, এটার ক্রস করে ফেললাম, এটার হিস্টোলজি করে ফেললাম, এটার এমব্রায়োলজি করে ফেললাম, ক্লিনিক্যাল করে ফেললাম, 4টা, এটা করলে বেটার হয়, রুটিন করে ফেলা।
অ্যানাটমিতে দেখা যায় যেহেতু অনেক টপিক থাকে, অনেক কিছু পড়তে হয়, দেখতে হয়, তো সেক্ষেত্রে দীর্ঘ সময় এটাতে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে? বললাম না, মনোযোগটা ধরে রাখা যাবে। একটা তো ধরো পড়ার মধ্যে ইন্টারেস্ট নিতে লাগবে। ইন্টারেস্ট না করে জোর করে কোনো কিছুই হয় না দুনিয়াতে। এভরিথিং ইউ হ্যাভ টু হ্যাভ ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট লাগবে। আর ক্লিনিক্যালটা পড়লে ইন্টারেস্ট লাগে। আমি দেখেছি আমার এটা হয়। হ্যাঁ, হতো আর কি। হ্যাঁ। যখনই দেখি যে বেসিকের সাথে ক্লিনিক্যালটা কোরিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যানাটমি, ইন এভরি সাবজেক্ট। তো যখন দেখি এটা করে ফেলতেছি কোরিলেশন, তখনই খুব ইন্টারেস্ট লাগে। তো ওই ক্লিনিক্যাল কোরিলেশনটা করে ফেলবো। হ্যাঁ, যেটা ইন্টিগ্রেটেড স্টাডিতে এখন হয়। আমি খুব সাপোর্ট করি ইন্টিগ্রেটেড স্টাডি টিচিং। বাইরে ওরা করে। হ্যাঁ, আমরা তো এখনো আগের দিনে আগের স্টাইলে রয়ে গেছি। ওরা খুব ইন্টিগ্রেটেড টিচিং হয়, প্রবলেম বেসড লার্নিং হয় ওদের ওখানে। আর তো সেটা করলা। আর গ্রুপে যখন থাকলা তখন তো এনজয় করলা। তখন তো পড়ার মনোযোগ এমনি থাকে। ও পারলো তুমি পারলা, ও পারলো তুমি, ও বললো তুমি শুনলা, তুমি বললা ও শুনলো। আর কি করবো, আর চা খাবা, আর খাওয়া দাওয়া করবা। আর রাত্রে শোয়ার সময় আজকে কি কি করলাম এটা একটু মাথার মধ্যে ঘুরবে। তাইলেই তো মনোযোগ ধরে রাখা যায়। আর একসাথে তো আহ, 1-1.5 ঘন্টার বেশি কারোই মনোযোগ থাকে না। একটুখানি উঠতে হবে, উঠে গিয়ে একটু ঘুরে টুরে এসে আবার বসতে হবে, আবার 1 ঘন্টা করে আবার যেতে হবে, এইভাবে কারোই থাকে না, আমারও থাকবে না। 3 ঘন্টা বসে পড়তে পারবো? পারবো না। মাঝখানে মাঝখানে হ্যাঁ। উঠতে আর ম্যাম, এমব্রায়োলজির জন্য অনলাইন কোনো ক্লাস বা অনলাইন কোনো রিসোর্স ব্যবহার করা যেতে পারে, বা ওখান থেকে কিভাবে আমরা হেল্পফুল হব? হুম, এটা আমাকে অনলাইন ক্লাসটা তোমরা করে দেখতে পারো, কোনো না হয় কিনা। তবে আমি দেখছি কিছু কিছু জিনিস ইউটিউবে দেখলে সেটা ইজি হয়ে যায়। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে এই যে ইয়কসেক ইনকর্পোরেটেড হয়ে গাট টিউব তৈরি করে, হ্যাঁ, এই জিনিসটা বুঝাতে পারছিলাম না। হ্যাঁ, কিন্তু এটা যখন ইউটিউবে দেখাইতে পারলাম যে এরকম থাকে, তো এটা কি বলে, জার্মডিক্সটা এরকম থাকে। তো যখন এইভাবে ফোল্ডিং হচ্ছে, আবার এইভাবে ফোল্ডিং হচ্ছে, তখন নিচে ভেন্ট্রালি থাকে ইয়কস্যাক। তো ইয়কস্যাক ভিতরে ঢুকে যাচ্ছে। এটা ইউটিউবের ছবিগুলোতে ভালো বোঝা যায়, মানে ক্লিয়ার হয়, আইডিয়াটা ক্লিয়ার হয় আর কি। হ্যাঁ, এটা করা যায়। এই ম্যাম, তাহলে ওভারঅল আমরা যারা প্রফের এখন পরীক্ষার্থী, আপকামিং প্রফের, সেক্ষেত্রে আমাদেরকে আপনি ওভারঅল কি সাজেশন দিবে লাস্ট মুহূর্তে? লাস্ট মুহূর্তে সাজেশন দিব হচ্ছে, পড়ো উইথ ইন্টারেস্ট, উইথ কোরিলেশন। হ্যাঁ, কোরিলেশন করলেই মনে থাকবে। কারণ এইটা মাথায় রাখো, আমরা তো ডক্টর হব। আমাকে আলটিমেটলি কিন্তু ক্লিনিক্যাল সাইডে যে, মানে ক্লিনিক্যালটাই তো করতে হবে, ট্রিট করতে হবে। বেসিকটাকে তো ট্রিটমেন্টের কাজে কাজে লাগাবো, তাই না? টিচার হলে অন্য কথা, যেটা আমি তাও কাজে লাগে, তাও কাজে লাগে। কারণ আমাকে কেউ একটা ডিজিজের কথা বললে আমি বুঝে যাই যে এটা এই। হ্যাঁ, তো এইসব জিনিস মাথায় রেখে ওভারঅল, হ্যাঁ, খাওয়া দাওয়া করে আনন্দ করে একদম পড়ার মধ্যে থাকো আর কি। আবার পড়তে পড়তে পাগল হয়ে গেলেও মুশকিল। পড়লাম, উঠলাম, গেলাম, আসলাম। ছবি দেখো বেশি করে। হ্যাঁ, প্রত্যেকটা ছবির ইলাস্ট্রেশন পড়ো। ঠিক আছে? ইলাস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেশন পড়লে অনেক পড়া হয়ে যায়। তারপরে স্কেলিটন দেখতে হবে। অ্যানাটমিতে তো আছেই টুলস গুলা। কেন আছে? মডেলস আছে, ভিসার আছে, নাহলে মনে থাকবে না। কারোই মনে থাকবে না। এটা তো লিটারেচার না। যে আমি একটা পড়ে গেলাম। তা তো না। আই হ্যাভ টু সি। নিজের শরীরের সাথে মিলাই। এখানে টেম্পোরালিসকে ধরি, হুম? এখানে ম্যাসেটারকে ধরি, এখানে রেডিয়াল আর্টারি ধরি। স্টুডেন্টরা তাও করে না। এখানে আলনার নার্ভকে ধরি। হ্যাঁ, আছে না? আছে তো। জি ম্যাম। আর্টেরিয়াল ডরসালিস পেডিসকে ধরি। আমার শরীরের সাথে মিলাই না কেন? তাইলে তো হয়ে যায় অনেক কিছু। সারফেস মার্কিং এ যেরকম হয়।
এভাবে করে পড়ো, তাহলে দেখবা যে একদম, আর ওই যে রুটিনটা করে ফেলতে হবে, তো বেশি সময় নাই। ঠিক আছে? ম্যাম, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং এই সেশন থেকে আমরা সকলে অনেক উপকৃত হয়েছি, এবং ইনশাল্লাহ সামনে এরকম আরো অনেক সেশন পাবো আপনার সাথে আশা করছি। ঠিক থ্যাংক আছে। ইউ ম্যাম। থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো। তোমরা জি ভালো ম্যাম, থাকো, আমাদের ভালো জন্য করে দোয়া পরীক্ষা করবেন। দোয়া করি। ঠিক আছে। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ ওকে। ম্যাম। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকেও থ্যাংক ইউ এতক্ষণ থ্যাংক আমাদের ইউ। সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি সকলে এটা থেকে অনেক উপকৃত হয়েছে। সামনেও এরকম আরো অনেক সেশন নিয়ে আমরা হাজির হব। আর এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।